আন্তর্জাতিক সপ্তাহ 12 থেকে 18 সেপ্টেম্বর 2024। চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী হবে রাশিয়ার। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চলাকালীন তৃতীয়বারের মতো সেনাবাহিনীর সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি 15 লাখ সক্রিয় সেনার সংখ্যা হওয়ার জন্য আরও 1,80,000 সেনা নিয়োগের নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ কার্যকর হলে চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী থাকবে রাশিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্য দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এই আদেশটি এই বছরের ডিসেম্বরের মধ্যে কার্যকর করা হবে এবং মোট সশস্ত্র বাহিনীর সংখ্যা বেড়ে হবে 23,80,000। পুতিন গত 2023 সালের ডিসেম্বরে অনুরূপ একটি আদেশ জারি করেছিলেন, যার অধীনে রাশিয়ান সেনাবাহিনীতে মোট কর্মী সংখ্যা 22 লাখেরও বেশি বৃদ্ধি করা হয়েছিল, যার মধ্যে 13 লাখ সক্রিয় সেনা ছিল। মিলিটারি থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য অনুযায়ী এই বৃদ্ধির পর রাশিয়ার সেনা আমেরিকা ও ভারতের চেয়ে বেশি সক্রিয় হবে এবং তার সেনাবাহিনী চীনের পরে দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীতে পরিণত হবে। আইআইএসএস-এর মতে চীনে 20 লাখেরও বেশি সক্রিয় কর্তব্যরত সেনা রয়েছে। প্রায় 3 বছর আগে শুরু হয় ইউক্রেন যুদ্ধের পর এটি তৃতীয় এই ধরনের আদেশ যেখানে পুতিন সেনাবাহিনীর সংখ্যা বাড়ানোর কথা বলেছেন। এই আদেশ এমন এক সময়ে এসেছে যখন এই যুদ্ধ চরমে এবং রাশিয়ার সেনাবাহিনী পূর্ব ইউক্রেনে অগ্রসর হচ্ছে এবং রাশিয়ার কুরস্ক অঞ্চল থেকে ইউক্রেনের সেনাবাহিনীকে পুছিয়ে দেওয়ার চেষ্টা করছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন যে এই পদক্ষেপ মস্কোর বিরুদ্ধে পশ্চিমাদের প্রক্সি যুদ্ধের ফল। পেসকভ বলেন, আমাদের দেশের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা আপনাকে বলি যে রাশিয়া অভিযোগ করছে যে ইউক্রেনের পাশাপাশি পশ্চিমা দেশগুলিও রাশিয়ার বিরুদ্ধে অভিযান চালাতে চরমপন্থী সংগঠনগুলিকে সহায়তা করছে। হামাস নেতাদের সঙ্গে আঙ্কারায় তুর্কি গোয়েন্দা প্রধানের বৈঠক। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন তুর্কি গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন। গত শুক্রবার তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ওই বৈঠকে তারা গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছেন। তুর্কি নিরাপত্তা বাহিনীকে উদ্ধৃত করে টিআরটি জানিয়েছে, তুরস্কের ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সির প্রধান ইব্রাহিম কালিন হামাসের রাজনৈতিক ব্যুরোর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন, তবে প্রতিনিধি দলে কারা ছিলেন তা প্রকাশ করা হয়নি। গাজায় প্রায় 1 বছর ধরে সামরিক আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এই সময়ের মধ্যে মাত্র একবার 7 দিনের জন্য যুদ্ধবিরতি হয়েছে। সংঘাত শুরুর 2 মাসের মাথায় গত বছরের নভেম্বরের শেষ সপ্তাহে ওই যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর নতুন যুদ্ধবিরতির জন্য আলোচনা অব্যাহত থাকলেও এখন পর্যন্ত তা সফল হয়নি। গাজা যুদ্ধ নিয়ে তুরস্কের গোয়েন্দা সংস্থা হামাস, ইসরায়েল, কাতার ও যুক্তরাষ্ট্রসহ সকল পক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে ব্যাপক কূটনৈতিক কার্যক্রম চালাচ্ছে এই সংস্থাটি। তাইওয়ান প্রণালীতে জার্মান যুদ্ধজাহাজ প্রতিক্রিয়া চীনের সেনাবাহিনীর ইস্টার্ন থিয়েটারের মুখপাত্র গত শনিবার জার্মানির যুদ্ধজাহাজের তাইওয়ান প্রণালীর মধ্য দিয়ে যাতায়াতের ব্যাপারে চীনের অবস্থান ব্যাখ্যা করেছেন। মুখপাত্র লি সি বলেন, গত শুক্রবার জার্মানির ব্যাডেন ওয়ার্টেমবার্গ ফ্রিগেট ও সরবরাহকারী জাহাজ ফ্রাঙ্কফুর্ট তাইওয়ান প্রণালী দিয়ে যাত্রা করেছিল এবং নানা জল্পনা-কল্পনা তৈরি করেছিল। চীনের গণমুক্তি ফৌজের ইস্টার্ন থিয়েটার নৌ ও বিমান বাহিনী প্রয়োগ করে পুরো যাত্রা পর্যবেক্ষণ করেছে। জার্মানির পদক্ষেপ নিরাপত্তা ঝুঁকি বাড়িয়েছে এবং ভুল সংকেত দিয়েছে। চীনা সেনারা সর্বদা উচ্চ সতর্কতা অবলম্বন করেছে এবং দৃঢ়ভাবে সব হুমকি ও উস্কানি মোকাবেলা করেছে। জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গত শুক্রবার বলেছেন যে তাইওয়ান প্রণালী দিয়ে জার্মান যুদ্ধজাহাজের যাতায়াত কোনো পক্ষকে লক্ষ্য করে ছিল না, বরং প্রকৃতপক্ষে নেভিগেশনের স্বাধীনতার আন্তর্জাতিক নীতির প্রতি শ্রদ্ধাশীল ছিল। এই বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ের এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, এক চীন নীতি আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক আদর্শ এবং আন্তর্জাতিক সমাজের সাধারণ ঐকমত্য। তাইওয়ান ইস্যুটি নেভিগেশনের স্বাধীনতার ইস্যু নয়, বরং চীনের সার্বভৌমত্ব ও ভূভাগের অখণ্ডতা সম্পর্কিত ইস্যু। মুখপাত্র বলেন, চীন নিজস্ব আইন এবং সামুদ্রিক আইন সম্পর্কিত জাতিসংঘ কনভেনশন সহ আন্তর্জাতিক আইন অনুসারে প্রাসঙ্গিক জলসীমায় সব ধরনের নেভিগেশন অধিকারকে সম্মান করে। তবে নৌ চলাচলের স্বাধীনতার ব্যানারে চীনের সার্বভৌমত্ব ও সুরক্ষায় উস্কানি দেওয়া এবং বিপন্ন করার দৃঢ় বিরোধিতা করে বেইজিং। মুসলমান এবং খ্রিস্টানদের 2 শতাধিক ঐতিহাসিক নিদর্শন ধ্বংস করেছে ইসরায়েল। ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় চলমান গণহত্যা অভিযানে এখন পর্যন্ত 200-রও বেশি ঐতিহাসিক নিদর্শন ধ্বংস করেছে। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের সর্বসাম্প্রতিক হামলায় এই অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যের অপূরণীয় ক্ষতি হয়েছে। পার্স টুডে ফার্সি জানাচ্ছে, এসব সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে রয়েছে মসজিদ, গির্জা, জাদুঘর, ঐতিহাসিক স্থাপনা। ইসরায়েল যেসব ঐতিহাসিক স্থাপনা ধ্বংস করেছে সেগুলোর মধ্যে ফিনিশিয়ান ও রোমান যুগের স্থাপনা রয়েছে। এগুলোর মধ্যে খ্রিস্টপূর্ব 800 থেকে 1400 অব্দের স্থাপনাও রয়েছে।
গাজা উপত্যকায় ইসরায়েল যেসব মসজিদ ধ্বংস করেছে সেগুলোর মধ্যে রয়েছে কবির উল ওমর মসজিদ, যেটি 1400 বছর পূর্বে নির্মাণ করা হয়েছিল। গাজায় ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, উপত্যকায় ইহুদিবাদী সেনারা খ্রিস্টানদের যেসব ঐতিহাসিক স্থান এবং উপাসনালয় ধ্বংস করেছে সেগুলোর মধ্যে রয়েছে জাবালিয়ার বাইজেন্টাইন চার্চ, সেন্ট পোরফিরিয়াসের গ্রিক অর্থোডক্স চার্চ এবং বালাচিয়ার বাইজেন্টাইন কবরস্থান। ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাস গাজা উপত্যকার ঐতিহাসিক নিদর্শন ধ্বংস করার প্রতিক্রিয়ায় বলেছে, ইহুদিবাদী ইসরায়েল এই অপকর্মের মাধ্যমে আন্তর্জাতিক আইন ও কনভেনশনগুলো লঙ্ঘন করেছে, যেখানে উপাসনালয় ও ঐতিহাসিক স্থাপনা নিষিদ্ধ করা হয়েছে। ইসরায়েল 2023 সালের 7 অক্টোবর থেকে পশ্চিমা দেশগুলোর সার্বিক পৃষ্ঠপোষকতা নিয়ে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে নিরপরাধ ও নির্যাতিত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা শুরু করে। স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে মধ্য ইউরোপ। বালুর বস্তা প্রস্তুত করা হচ্ছে অস্ট্রিয়ায়, জলাধার খালি করা হয়েছে চেক প্রজাতন্ত্রে, আর পোল্যান্ডে আশঙ্কা করা হচ্ছে আকস্মিক বন্যার, কারণ সেখানে বিপর্যয়কর বৃষ্টিপাতের আভাস রয়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ভয়াবহ বন্যার কবলে পড়া মধ্য ইউরোপে বিপর্যয় ঠেকাতে এখন নানা প্রস্তুতি চলছে। দক্ষিণ পোল্যান্ডের 4টি প্রদেশে 15 সেন্টিমিটার বৃষ্টির আভাসের মধ্যে রোকলোতে বন্যা ঝুঁকির ব্রিফিংয়ের পর দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। অস্ট্রিয়ায় ভারী বৃষ্টিপাত ও পার্বত্য এলাকায় তুষারপাতের কারণে এরই মধ্যে ভ্রমণ বিঘ্নিত হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় 1000 সেনা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে চ্যান্সেলর কার্ল নেহামার। বিবিসি জানাচ্ছে, 2 দশক আগে বিপর্যয়কারী বন্যার পর এবার ঝুঁকি নিতে চাচ্ছে না চেক প্রজাতন্ত্র। 2002 সালের বন্যায় মেট্রো স্ট্যান্ড প্লাবিত হওয়া, রাবারের ডিঙ্গিতে করে বাসিন্দাদের সরিয়ে নেওয়া ও প্রাগ চিড়িয়াখানায় ডুবে যাওয়া হাতির ছবি স্থানীয়দের স্মৃতিতে গেঁথে আছে। গত শুক্রবার স্থানীয় সময় সকাল 10টার কিছু আগে কথিত ডেভিলস ক্যানাল বা সার্তোভকার ভারী ইস্পাতের গেট বন্ধ করে দেওয়া হয়। ভ্লাটাভা নদীর সঙ্গে পুনরায় মিলিত হওয়া খালটি প্রাগের ঐতিহাসিক মালায় স্ট্রানা জেলার মধ্য দিয়ে বয়ে গেছে। 1997 ও 2002 সালের বিপর্যয়কর পরিস্থিতি ঠেকাতে নির্মিত সার্তোভকা গেটটির পিছনে ব্যয় হয়েছে 1 বিলিয়ন ইউরোর বেশি। চেক প্রজাতন্ত্র আশা করছে এই গেট বন্যার ভয়াবহ পরিস্থিতি ঠেকাবে। এই সপ্তাহান্তে সবার মনোযোগ এখন দেশটির মধ্য ও পূর্বাঞ্চলের, বিশেষ করে উত্তর ম্যারাভিয়ার দিকে, যেখানে 1997 সালে 50 জনের মৃত্যু হয়েছিল। বিবিসি জানাচ্ছে, জেসেনিকি পর্বতমালায় আগামী 3 দিনে 400 মিলিমিটার বৃষ্টি ঝরতে পারে, যা ওরডা নদী ও পোল্যান্ডের দিকে প্রবাহিত হবে। পথে বেশ কয়েকটি শহর ও গ্রাম অতিক্রম করবে এই পানি। দক্ষিণ-পশ্চিম পোল্যান্ডে জরুরি পরিষেবার একটি ব্রিফিংয়ে অংশ নেওয়ার পর প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প পূর্বাভাস দেন, খুবই উদ্বেগজনক নয় বলে জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন। তিনি আরও বলেন, দেশ জুড়ে হুমকির কারণ হতে পারে এমন কোনো সতর্কতা দেওয়ার কোনো কারণ নেই। জিওস্ফিয়ার অস্ট্রিয়া ফেডারেশন ইনস্টিটিউট জানিয়েছে, রেকর্ড শুরু হওয়ার পর থেকে অস্ট্রিয়া সবচেয়ে উষ্ণতম আগস্ট পার করেছে। এখন কয়েকদিনের জন্য অনেক অঞ্চলে 10 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে। কিছু জায়গায় 20 সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। রেলওয়ে নেটওয়ার্ক ওইবিবি যাত্রীদের জরুরি না হলে যাত্রা স্থগিত করার পরামর্শ দিয়েছে। ভারী তুষারপাতের কারণে সালসবুর্গ প্রদেশের ব্যাড হফস্টাইন ও ব্যাকস্টাইনের মধ্যকার টাউন রেলপথের কিছু অংশ বন্ধ হয়ে গেছে। রাজধানী ভিয়েনায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় বন্যা ও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। ত্রাণ সংস্থা কারিতাস ক্ষতিগ্রস্ত এলাকায় সাহায্যের জন্য স্বেচ্ছাসেবী চাইছে। জার্মানির বাভারিয়া রাজ্যের সীমান্ত জুড়ে অবিরাম ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। ইসরায়েলের সহস্রাধিক সেনার চাকরি ছাড়ার আবেদন। ফিলিস্তিনের গাজায় দীর্ঘ সময় ধরে যুদ্ধ চলতে থাকায় 1000-এরও বেশি ইসরায়েলি সেনা চাকরি ছাড়ার আবেদন করেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমে এই তথ্য ফাঁস করে জানিয়েছে, আবেদনকারীদের মধ্যে রয়েছে বিভিন্ন পদমর্যাদার অফিসার ও সেনা কর্মকর্তারা। সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ব্যাপক বিক্ষোভ ও নৈরাজ্য দেখা দেওয়ার ভয়ে ইসরায়েলের সশস্ত্র বাহিনী এই সেনাদের পদত্যাগ বা ইস্তফার আবেদনের খবর গোপন রেখেছে। সম্প্রতি 8200 নম্বর ইউনিট নামে পরিচিত ইসরায়েলি সেনা গোয়েন্দা বিভাগের প্রধান পদত্যাগ করেছেন। ইসরায়েলি সেনা কর্মকর্তারা এর আগেও জানিয়েছেন যে ইসরায়েলের সশস্ত্র বাহিনী ব্যাপক সেনা ঘাটতি রয়েছে। এর ফলে ইসরায়েলি কর্তৃপক্ষ রিজার্ভ সেনাদের যুদ্ধে যোগ দিতে বলেছে। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ 11 মাস ধরে ইসরায়েলে আগ্রাসন ও অপরাধযোগ্য চালিয়েও গাজার প্রতিরোধ যোদ্ধাদেরকে কাবু করতে পারেনি ইসরায়েল। বরং ইসরায়েলি সেনাদের ক্রমবর্ধমান ক্ষয়ক্ষতি ও হতাহতের কারণে গাজায় পরাজয়ের মুখে রয়েছে ইসরায়েল। এ অবস্থায় 1000-এরও বেশি ইসরায়েলি সেনা এই যুদ্ধের হাত থেকে নিজেদের রক্ষা করতে ইস্তফা দেওয়ার আবেদন করেছে।